ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর নদীর কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, জলপ্রপাত। ফার্স্ট জানতে হবে জলপ্রপাত কাকে বলে। নদীর পার্বত্য গতিপথে উপত্যকার ঢাল হঠাৎ খারাপভাবে নামলে নদীর জল উপর থেকে নিচে পড়ে, একে জলপ্রপাত বলে। অর্থাৎ জলপ্রপাত এর ইংলিশটা হচ্ছে ওয়াটার ফলস, অর্থাৎ জল পড়বে সেটা উপর থেকে নিচে। সেটা কি কারণে পড়ে? নদীর গতিপথে ঢালের পরিবর্তন হলে জল উপর থেকে নিচে পড়ে, এটাই হচ্ছে জলপ্রপাত। আমরা জলপ্রপাতের কি কি বিষয় জানবো সেগুলো দেখি। প্রথমে জানবো জলপ্রপাতের উৎপত্তি, তারপর জলপ্রপাতের শ্রেণী বিভাগ, তারপর জানবো প্রপাত কূপ, তারপর জানবো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। এই পোর্শনগুলো জানলে দশম শ্রেণীর জন্য বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং এর মধ্য থেকেই বিভিন্ন কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে। প্রথমেই জানবো আমরা জলপ্রপাতের উৎপত্তি, অর্থাৎ জলপ্রপাতের উৎপত্তি কিভাবে হয়। এটা একটা 3 নম্বরের কোশ্চেন আছে। জলপ্রপাতের উৎপত্তি তোমার যে শিলাস্তরের বিন্যাস, অর্থাৎ শিলাস্তরটা ভূমির সাথে কিভাবে আছে তার উপরে নির্ভর করে জলপ্রপাতের উৎপত্তি। যেমন প্রথমে আছে শিলাস্তরের বিন্যাস যদি উলম্ব হয়, অর্থাৎ ভূমির সঙ্গে যদি উলম্ব অবস্থায় দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকে, তখন যে জলপ্রপাত তখন জলপ্রপাত সৃষ্টি হয়। এবং সেই যে জলপ্রপাতের সৃষ্টি হয় সেটা অত্যন্ত কম উঁচু এবং অল্প ঢাল বিশিষ্ট। এই জলপ্রপাতকে র্যাপিডস বা খরস্রোত বলা হয়। অর্থাৎ ভূমির সাথে কঠিন এবং কোমল শিলা বা নরম শিলা যখন উলম্বভাবে থাকে তখন জলপ্রপাত সৃষ্টি হয় এবং ক্ষুদ্রাকৃতির জলপ্রপাত সৃষ্টি হয়। এর উদাহরণ দিয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। আর একটা বিন্যাসের সৃষ্টি হয়, সেটা হচ্ছে অনুভূমিক বিন্যাস, অর্থাৎ ভূমির সাথে সমান্তরাল ভাবে থাকে যখন কঠিন এবং কোমল শিলা, তখনও জলপ্রপাত সৃষ্টি হয় এবং কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোমল শিলা ক্ষয় হয়ে যাওয়ার জন্য জল উপর থেকে নিচে পড়তে থাকে। এখানে উদাহরণ দিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। এটা হচ্ছে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত। দিনের বিভিন্ন সময়ে এটা পরিবর্তন হয়, এই জন্য এটাকে সুদৃশ্যতম জলপ্রপাত বলা হয়। অর্থাৎ শিলাস্তরের বিন্যাসের দুটো পয়েন্ট আমরা পেলাম, উলম্ব বিন্যাস আর অনুভূমিক বিন্যাস। এরপর 2 নম্বরে যে চ্যুতি, অর্থাৎ নদীর গতিপথে যদি চ্যুতির সৃষ্টি হয় তখন জলরাশি ওপর থেকে নিচে পড়ে। অর্থাৎ চ্যুতি এখানে কাকে বলে? ভূমির সঙ্গে ভূমির ভূপৃষ্ঠের মধ্যে অবস্থিত বিভিন্ন শিলাস্তরের যে ফাটল দেখা যায়, ফাটল বরাবর শিলার একটা অংশ থেকে আরেকটা অংশ যখন বিচ্যুতি হয়, অর্থাৎ তাদের স্থান পরিবর্তন হয়। এখানে ডায়াগ্রাম এটাতে দেয়া আছে, শিলাস্তর সমান্তরালভাবে আছে এবং শিলাস্তরে ফাটল হয়েছে এবং তার উপর দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে শিলাস্তরের যে বিন্যাস সেটা এই যে ধারের যে পোর্শনটা সেটা নিচে বসে গেছে, অর্থাৎ দুদিকের শিলাস্তরের বিচ্যুতি হয়েছে। অর্থাৎ এখানে যে শিলাস্তরটা থাকার দরকার ছিল সেখানে না থেকে এটা অনেক নিচে চলে এসছে, অর্থাৎ ফাটল বরাবর শিলার বিচ্যুতি ঘটেছে, একে বলা হয় চ্যুতি। অর্থাৎ নদীর গতিপথে যদি আড়াআড়িভাবে চ্যুতি সৃষ্টি হয় তখন আহ, নদীর জল উপর থেকে নিচে পড়ে, এটাকে চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত বলা হয়। এখানে উদাহরণ দিয়েছে ভারতের চিত্রকূট জলপ্রপাত, যেটা কে বলা হয় ভারতের নায়াগ্রা। এটা গোদাবরীর উপনদী ইন্দ্রাবতী নদীতে অবস্থিত। এটা শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আসছি মালভূমির প্রান্তভাগ, অর্থাৎ মালভূমি যেখানে মালভূমির প্রান্তভাগ, অর্থাৎ মালভূমির শেষ প্রান্তে যেখানে সমমিতি সৃষ্টি হয়। মালভূমির উচ্চতা 300 মিটার বা তার বেশি হয়। এটা টেবিল আকৃতি বিশিষ্ট একটা ভূভাগ, অর্থাৎ টেবিলের প্রান্ত দেশে যেমন ভূমিভাগ এবং টেবিলের পৃষ্ঠদেশ এর মধ্যে হয় যে উচ্চতার যে ডিফারেন্স বা পার্থক্য ঘটে, ঠিক সেরকম মালভূমির প্রান্তভাগে উপর থেকে নিচে জল পড়তে থাকে। যেমন সুবর্ণরেখা জলপ্রপাত, এখানে একটা দেখতে পাবো আমরা আহ, উদাহরণ। পরে আসছে ঝুলন্ত উপত্যকা। হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার উপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপথ সৃষ্টি হয়। এটা ঝুলন্ত উপত্যকা হচ্ছে প্রধান হিমবাহের সঙ্গে যখন উপহিমবাহগুলি মিশে
তখন প্রধান হিমবাহ যেহেতু আকৃতিতে বড় এবং তার মধ্যে বেশি বড় প্রবাহিত হয়, তার উপত্যকা গভীর এবং আয়তনে বড় এবং তুলনায় উপহিমবাহগুলি কম আকৃতি বিশিষ্ট, কম বরফ বিশিষ্ট, তাই তাদের উপত্যকার আকৃতি অনেক কম হয়। তাই যে জায়গায় মিশে উপহিমবাহ যেখানে প্রধান হিমবাহের সঙ্গে মিশে, সেই জায়গায় উপহিমবাহের উপত্যকাগুলি প্রধান হিমবাহের উপত্যকার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ ঝুলন্ত উপত্যকায় যদি নদী প্রবাহিত হয়, তখন এখানে ঢালের পরিবর্তন ঘটে এবং জলপ্রপাত সৃষ্টি হয়। যেমন লাদাখের পাকচাক জলপ্রপাত। এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে, সেইটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানে উপর থেকে নিচে পড়ছে জল, অর্থাৎ এটা হচ্ছে উপহিমবাহের উপত্যকা, আর এই যে উপত্যকা সেটাই হচ্ছে ঝুলন্ত উপত্যকা। আর এখানে মনে রাখা দরকার, হিমবাহ যখন থাকে তখন জলপ্রপাত সৃষ্টি হয় না। হিমবাহ যখন অদৃশ্য হয়ে যায় এবং উপহিমবাহের মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তখনই জলপ্রপাত সৃষ্টি হয়। যেমন লাদাখের পাকচাক জলপ্রপাত। উপনদীর সংমিশ্রণ, অর্থাৎ উপনদী যেখানে প্রধান নদীতে মিশে, সেখানেও সেই একই ব্যাপার দেখা যায়। সেখানে ঢালের পরিবর্তন দেখা যায় এবং এখানে জলপ্রপাত সৃষ্টি হয়। যেমন ভেড়া নদী দামোদরে পতিত হওয়ার সময় রাজরাপ্পার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এরপর আসবো পুনর্জন্ম লাভ। এটা আমি আলোচনা করেছি আগে একবার, তাও আরেকবার আলোচনা করে দিই। যে নদী সমুদ্র তলের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সাধারণ ঢাল তৈরি করে, যেটাকে গ্রেডিয়েন্ট রিভার বলা হয় বা গ্রেডিয়েন্ট স্লোপ বলা হয়। এই ঢাল তৈরির পরে যদি সমুদ্রের তলের পতন ঘটে বা অন্য কোনো কারণে নদীর যদি এই এই ঢালের পরিবর্তন হয়, অর্থাৎ নদীর পুনর্জীবন লাভ পায়, নদী তখন আবার আগের মতো প্রথম পর্যায়ে যেরকম ক্ষয় করতো সেরকম আবার ক্ষয় করতে থাকে। সেই জায়গায় ওই পুরাতন ঢাল এবং নতুন ঢালের যে মাঝখানের যে বিন্দু, সেটাকে নিক বিন্দু বলা হয়। এই বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। ওই এখানে যেহেতু ঢালের পরিবর্তন ঘটে, তাই এখানে জলপ্রপাত সৃষ্টি হয়। নর্মদা নদীতে সৃষ্ট ধোঁয়াধর জলপ্রপাত এর উদাহরণ। অর্থাৎ জলপ্রপাতের উৎপত্তিগুলি আমরা জানলাম। এরপর আসবো জলপ্রপাতের শ্রেণী বিভাগ। দৃশ্যমানতা এবং জলের পরিমাণ অনুসারে জলপ্রপাতের কে তিনটি ভাগে ভাগ করা হয়: খরস্রোত, কাসকেড এবং ক্যাটারাক্ট। এইগুলো আমরা এক এক করে জানবো। খরস্রোত বা র্যাপিডস, এটা আমি আগে একবার বললাম, তাও আর একবার ডিটেলে একটু আলোচনা করব। খরস্রোত নদীর গতিপথে অসমতল ঢালের কারণে জল সামান্য উঁচু স্থান থেকে নিচে পড়ে। এইরূপ ছোট অনতি উচ্চ জলপ্রপাতগুলির নাম খরস্রোত বা র্যাপিডস বলা হয়। গঙ্গা নদীর লিভিংস্টোন জলপ্রপাত এরকম ৩২টি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার সমষ্টি। অর্থাৎ অতি ক্ষুদ্র আকৃতির জলপ্রপাত, অতি ক্ষুদ্র এবং অনতি উচ্চ মানে অল্প উচ্চ জলপ্রপাতগুলির নামই হচ্ছে র্যাপিডস। এগুলো সাধারণত ভূমির সঙ্গে কঠিন এবং কোমল শিলা যখন উল্লম্বভাবে অবস্থান করে, তখনই এই ধরনের জলপ্রপাত সৃষ্টি হয়। এরপর আসছি কাসকেড। অনেক সময়ই কোনো ক্ষেত্রে জলপ্রপাত একাধিক ধাপের মাধ্যমে উপর থেকে নিচে পড়ে, একে কাসকেড বলা হয়। অর্থাৎ একাধিক ধাপযুক্ত জলপ্রপাতকে বলা হয় কাসকেড। উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন এই জলপ্রপাতটি এই প্রকৃতির। আমরা ডায়াগ্রামটা একটু দেখবো। এখানে দেখা যাচ্ছে জলপথটা অনেক ধাপে 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 নিচে নামছে। এই ধরনের ধাপযুক্ত জলপ্রপাতই হচ্ছে কাসকেড। এরপর আসবো কাটরাক্ট। অত্যন্ত বড় আকৃতির, অর্থাৎ যখন জলপ্রপাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণে জল প্রবাহিত হয়, তখন সেই জলপ্রপাতকে কাটারাক্ট বলা হয়। খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত অংশে নীল নদে মোট ৬টি কাটারাক্ট দেখা যায়। এখানে আমরা যে ৬টি কাটারাক্ট দেখা যায় নীল নদী, তার একটা পোর্শন আমরা দেখব, তার একটা অংশ। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে কাটারাক্ট। অর্থাৎ জলপ্রপাতের ৩টে যে টাইপ, সেটা আমরা এক নজরে দেখে নেব। খরস্রোত, অর্থাৎ অতি ক্ষুদ্র এবং অনতি উচ্চ জলপ্রপাতকে বলা হয় খরস্রোত। কাসকেড, অর্থাৎ একাধিক ধাপযুক্ত যে জলপ্রপাত, সেগুলি বলা হয় কাসকেড। কাটারাক্ট, অর্থাৎ যে সমস্ত জলপ্রপাতের মধ্যে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়, অর্থাৎ বৃহৎ আকৃতির যে জলপ্রপাত, তাকে বলা হয় কাটারাক্ট। এরপর আমরা জানবো প্রপাতকূপ। জলপ্রপাতের জল উপর থেকে নিচে যেখানে পড়ে, অর্থাৎ জলপথের পাদদেশে বড় হাঁড়ির মতো একটা বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়। এই গর্তকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। অর্থাৎ জলপ্রপাতের পাদদেশে বৃহৎ হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয়, সেখানে প্রপাতকূপ বলা হয়। এই
প্রপাতকূপের আকৃতি এবং আয়তন নির্ভর করে জলপ্রপাতে কি পরিমাণে জল পড়ছে, কতটা উঁচু থেকে জল পড়ছে এবং জলের সঙ্গে বিভিন্ন ধরনের ক্ষয়জাত পদার্থ কতটা আছে তার উপরে নির্ভর করছে প্রপাতকূপের আয়তন। অর্থাৎ জলপ্রপাতের পাদদেশে যে জলপ্রপাত যে গর্ত দেখা যায় সেটাকেই বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। এই প্রপাতকূপ এবং মন্থকূপ নদীর অবকর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল ফলের নিচে এই ধরনের প্রপাতকূপ সৃষ্টি হয়েছে। এরপরে জানবো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। অর্থাৎ পশ্চাৎ অপসারণ অর্থাৎ পিছিয়ে পড়া। জলপ্রপাত কিভাবে পিছিয়ে পড়ে সেটা জানবো। পার্বত্য অঞ্চলে জলপ্রপাত সৃষ্টির পর অনেক সময় জলপ্রপাত পিছনের দিকে অর্থাৎ নদীর উৎসের দিকে বা মস্তকের দিকে অগ্রসর হয়। একেই জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের ক্ষেত্রে এই ধরনের পশ্চাৎ অপসারণ দেখা যায়। ভারতের যে চিত্রকূট জলপ্রপাত অর্থাৎ ভারতের যে নায়াগ্রা জলপ্রপাত সেটার ক্ষেত্রেও এটা দেখা যায়। জলপথের পশ্চাৎ অপসারণের পিছনে অনেকগুলি কারণ রয়েছে, সেগুলো আমরা জানবো। কঠিন এবং কোমল শিলার অনুভূমিক বিন্যাস, নদীর উৎসমুখী ক্ষয় এবং প্রপাতকূপের আয়তন বৃদ্ধি, এই তিনটি কারণে জলপথের পশ্চাৎ অপসারণ ঘটে। অর্থাৎ জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কিভাবে ঘটে এটা একটা 3 নম্বরে কোশ্চেন আসে। তিনটে পয়েন্ট আলোচনা করলেই এই 3 নাম্বার চলে আসে। এই জিনিসগুলো একটু জানবো। এখানে দেখা যাচ্ছে যে এখানে শক্ত শিলা অর্থাৎ হার্ড রক একটা আছে, উপরে কঠিন শিলা, তারপরে নিচে নরম শিলা। এই কঠিন শিলা আঘাত সহ্য করে ওপর থেকে নিচে জল যখন পড়তে থাকে, নিচের নরম শিলা যখন ক্ষয়ে যায়, এটা তখন এক সময় এই জায়গায় ফাটল হয় এবং ভেঙে পড়ে। দিয়ে জলপ্রপাতটা অর্থাৎ এই জায়গা থেকে একটু উৎসের দিকে অর্থাৎ নদীর মস্তকের দিকে পিছিয়ে যায়। এটাই হচ্ছে জলপ্রপাতের ওয়াটারফলস রিট্রিট আপস্ট্রিমস অর্থাৎ নদীর উৎসের দিকে পশ্চাৎ অপসারণ করে। আমরা একটা করে জানবো কঠিন এবং কোমল শিলার অনুভূমিক বিন্যাস। কঠিন এবং কোমল শিলার অনুভূমিক বিন্যাস অর্থাৎ ভূমির সাথে যখন সমান্তরালভাবে থাকে কঠিন এবং কোমল শিলা, তখন কঠিন শিলা কিছুটা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোমল শিলা যখন হয়ে যায় তখন ওপরের কঠিন শিলা আর ক্ষয় প্রতিরোধ করে থাকলেও তার মধ্যে তখন ফাটল দেখা যায় এবং একসময় ভেঙে পড়ে এবং প্রপাতকূপের মধ্যে এইভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ দেখা যায়। এরপরে জানবো নদীর উৎসমুখী ক্ষয়। নদী তার প্রবাহ পথে ভূমির ঢাল পর্যায়িত করার উদ্দেশ্যে অর্থাৎ গ্রেডেড যে স্লোপ সেটা তৈরি করার জন্য নদী তার উৎসের দিকে ক্ষয় করতে থাকে। ফলে ক্ষয়ের সঙ্গে ক্রমশ জলপথের পশ্চাৎ অপসারণ ঘটে। এখানে পর্যায়িত ঢাল জিনিসটা কি? এমন একটা ঢাল সৃষ্টি করে যেখানে ক্ষয়, বহন এবং সঞ্চয় তিনটে মধ্যে একটা ব্যালেন্স থাকে। সেই ধরনের ঢালটাকে বলা হয় পর্যায়িত ঢাল। যদি নদীর গতিপথে ঢালের পরিবর্তন হয় চ্যুতির কারণে বা সমুদ্রতলের যদি উত্থান বা পতন হয়, সেই ক্ষেত্রে নদী আবার পুনরায় ক্ষয় করতে থাকে এবং পুনরুজ্জীবন লাভ ঘটে। এভাবে আহ, এই নিক পয়েন্ট সৃষ্টি হয় এবং এখানে জলপ্রপাত সৃষ্টি হয়। আবার এই জায়গায় যে জলপ্রপাত তৈরি হয় সেটা আস্তে আস্তে নদী যখন ক্ষয় করে যায় পিছনের দিকে যায়, জলপ্রপাত এখানে পিছন দিকে আস্তে পশ্চাৎ অপসারণ করতে থাকে। এরপরে জানবো প্রপাত কূপের আয়তন বৃদ্ধি। জলপ্রপাতের পাদদেশে যে গর্ত তৈরি হয় সেটাকে আমরা প্রপাতকূপ বলি। এটা আমি আগে আলোচনা করলাম। এই প্রপাতকূপের আয়তন যখন বেড়ে যাবে, এবারে প্রপাতকূপের আয়তন কেন বাড়ে? যখন জল অনেক উপর থেকে নিচে পড়ে এবং প্রচুর পরিমাণে জল পড়ে এবং জলের সাথে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ পড়ে, তখন এই তলদেশে আঘাত করে এবং এখানে একটা ঘূর্ণির সৃষ্টি হয় এবং ঘূর্ণির কারণে এই জায়গায় আয়তন বাড়তে থাকে, অর্থাৎ প্রপাতকূপ যত আয়তনে বাড়তে থাকে এবং কোমল শিলাও ক্ষয়ে যায়। দিয়ে একসময় উপরের যে কঠিন শিলা সেটা ভেঙে পড়ে এবং জলপ্রপাত তার আগের জায়গা থেকে পিছিয়ে পড়ে। এইভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা জানলাম জলপ্রপাত কাকে বলে, জলপ্রপাতের উৎপত্তির যে কারণ, জলপ্রপাতের শ্রেণী বিভাগ অর্থাৎ বিভিন্ন ধরনের যে ধরনগুলো, প্রপাত কূপ এবং জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, সমস্ত বিষয়গুলি জানলাম। সকলকে প্রদীপ@জিও চ্যানেলের পক্ষ থেকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। টাটা, বাই বাই।